কেমন আছো সবাই? 10 মিনিটস স্কুল এর সেকেন্ড যে ম্যাথ লাইভ ক্লাস, সেখানে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগের ম্যাথ লাইভ ক্লাসে তোমাদেরকে বেশ কয়েকটা ম্যাথ কিন্তু দেওয়া হয়েছিল হোমওয়ার্ক পারপাস। তোমরা কি সেগুলো করতে পেরেছো? যদি করে থাকো, অবশ্যই আমাদেরকে কমেন্টে সে ছবিগুলো পাঠিয়ে দাও। আমরা চেক করে দেখবো যে তোমাদের ম্যাথ যেগুলো তোমরা হোমওয়ার্ক করেছো সেগুলো আমাদের মিলেছে কিনা, আমাদের যে অ্যান্সারটা ছিল সেটার সাথে ম্যাচ করে কিনা। তো আমরা আজকে আমাদের যে সেকেন্ড লাইভ ক্লাস, সেখানে শিখবো সরলরেখার আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে বিভক্তিকরণ সূত্র। আচ্ছা, তো দেখো, সরল রেখার বিভক্তিকরণ সেটা হচ্ছে দুই টাইপের। সরলরেখার বিভক্তিকরণ দুইটা টাইপের, মনে রাখা লাগবে। একটা হচ্ছে অন্তর্বিভক্ত, আমরা একটু পরে ব্রিফলি দেখবো সেই পার্টগুলা। একটা হচ্ছে অন্তর্বিভক্ত, আরেকটা হচ্ছে বহির্বিভক্ত। তো বিভক্তিকরণ কয় টাইপের? অন্তর্বিভক্ত, আরেকটা হচ্ছে বহির্বিভক্ত। একটু ভালো করে খেয়াল রেখো এই জিনিসগুলা। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। আমরা তোমাদের অনেক বন্ধুদেরকে, যারা এখনো লাইভ ক্লাসে আসে নাই, তারা যেন লাইভ ক্লাসে আসে, সেই জন্য তোমাদেরকে একটা বিনীত রিকোয়েস্ট, তোমরা যারা অলরেডি আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছো, প্লিজ ক্লাসটি শেয়ার করো। শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে তোমরা এই লাইভ ক্লাসটিতে অংশ নিচ্ছ। এবং তোমরা যে সকল স্টুডেন্টরা অলরেডি এসে পড়েছো, তোমরা কে কোন কলেজের স্টুডেন্ট, কে কোন এরিয়া থেকে বলতেছে, স্পেশালি কলেজের নাম এবং এরিয়ার নামটা আমাদেরকে লিখে পাঠিয়ে দাও। তাহলে আমাদেরও জানতে সুবিধা হবে যে বাংলাদেশের কোন এরিয়ার মানুষ সবচেয়ে বেশি 10 মিনিটস স্কুলে লাইভ ক্লাস করে। ওকে, আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো সরলরেখার মধ্যে বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট দেখি নরমালি, অন্তর্বিভক্ত, একটা হচ্ছে বহির্বিভক্ত। একটু ভালো করে মনে রাখো, অন্তর্বিভক্ত জিনিসটা কি। সে এখানে এ আর বি দুটা বিন্দু, এ আর বি দুটা বিন্দু, এবং এর মাঝখানে আমরা আরেকটা বিন্দু নিলাম সি বিন্দু। তাহলে আমরা কি বলবো? সি বিন্দুটি কিন্তু এ বি কে অন্তর্বিভক্ত করে। অন্ত মানে হচ্ছে ভিতরে। যখন নতুন 3 নম্বর বিন্দুটি, যেটা আমি লাল কালি দিয়ে রেখেছি, আমার আলোচ্য সরলরেখার মাঝখানে হবে, তখন তাকে আমরা বলবো অন্তর্বিভক্ত। বহির্বিভক্ত ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো। এখানেও আমরা দুটো বিন্দু নিচ্ছি, এ বিন্দু, বি বিন্দু। এবং খেয়াল করো, এখানে যদি আমাদের থার্ড যে বিন্দুটা, সেটা যদি এই সরলরেখার ভিতরে না হয়ে বাইরে হয়, সরি, ধরো এখানে এ বিন্দু এবং বি বিন্দু, এবং থার্ড বিন্দুটা হচ্ছে বাইরে। একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা, এখানে আমাদের সি বিন্দুটি, থার্ড যে বিন্দুটি, সি বিন্দুটি কিন্তু এবি সরলরেখার ভিতরে না, বিন্দুটা হচ্ছে এবি সরলরেখার বাইরে। এক্ষেত্রে সি বিন্দুটা এবি কে বহির্বিভক্ত করবে। তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে বিন্দুটি থাকবে হচ্ছে সরলরেখার ভিতরে, এবং বহির্বিভক্তর ক্ষেত্রে বিন্দুটি থাকবে সরলরেখার বাইরে। মনে রাখা লাগবে কিন্তু, অন্তর্বিভক্ত বিন্দু ভেতরে, বহির্বিভক্ত বিন্দু সরলরেখার বাইরে। সেটা বাম দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধু অলরেডি লাইভ ক্লাসে জয়েন করেছে। মোহাম্মদ সালমান শাহিন, সালমান শাহিন, সুসান তানি সরকার, আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর, ম্যাথ ইনস্ট্রাক্টর, রাকিন ইসলাম, সুমাইয়া ইসলাম, মোহাম্মদ নাহিদ। তো যারা জয়েন করেছে তারা তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা আমাদের বাকি বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে তোমরা অলরেডি এখানে চলে এসেছো। এবং খেয়াল করো, আমরা এখন শুরু করতেছি আমাদের ম্যাথমেটিক্যাল বিভক্তিকরণের সূত্রগুলো দিয়ে। আচ্ছা, তো দেখো, থিওরিটিক্যাল পার্টে যে পার্টটা প্রথমে আমরা দেখব, সেটা হচ্ছে মধ্যবিন্দু কিভাবে বের করে। তো আমরা অলরেডি 19 থেকে কিন্তু মধ্যবিন্দু বের করার সূত্র সম্পর্কে জানি। ধরি আমরা দুটো বিন্দু নেই, দুটো বিন্দু হচ্ছে এ বিন্দু, বি বিন্দু। এর স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, এবং ধরে নেই আমার এই এ বি এর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটি হচ্ছে সি। ঠিক আছে, তাহলে লিখবো অতএব সি বিন্দুর স্থানাঙ্ক। তো সি বিন্দুর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে সহজ একটা সূত্র, এক্স এর একটা নাম কি বলেছিলাম আমরা? এক্স আর ওয়াই কে আদর করে আমরা কি ডাকি? ভুজ আর কোটি। তাহলে খেয়াল রাখবা, মধ্যবিন্দু বের করার ওয়েটা হচ্ছে আমাদের যে ভুজ দুটি রয়েছে x1 এবং x2, এদের
যোগফলের অর্ধেক অর্থাৎ x1 প্লাস x2 বাই 2। একই রকম ভাবে কোটি যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে সূত্রটি দাঁড়াবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আমি আশা রাখি তোমরা বুঝতে পারতেছো। ভুজের বেলায় x1 প্লাস x2 বাই 2, কোটির বেলায় y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এভাবে আমরা কি বের করতে পারি? সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি। গেল সি এর পার্ট। এবার এই যে আমরা এখানে যে লিখলাম অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, বন্ধুরা এই পার্টগুলো আমরা খুব খুব বেশি ভালো করে নজর রাখবো, কারণ কি এই রিলেটেড অনেক ম্যাথ আমাদের পরীক্ষায় আসবে। এবং অবশ্যই পুরো ক্লাসটা করার জন্য পুরো ক্লাসটা তোমরা করবা, কারণ কি শেষ পর্যন্ত যাওয়ার আগে ভাইয়া অনেকগুলো শর্টকাট তোমাদেরকে আজকে বলে দিব। তো তোমরা অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো এবং আমাকে জানাও যে তোমরা ঠিকমতো ক্লাসটি বুঝতে পারছো কিনা, বা কোনো জায়গায় যদি বোঝা না যায় অবশ্যই আমাদেরকে জানাতে পারো তোমরা। আচ্ছা যাক, এবার 2 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে অন্তর্বিভক্ত। 2 নম্বর পার্টের নাম হচ্ছে অন্তর্বিভক্ত। সে আমি দুটো বিন্দু নিলাম এম আর এন বিন্দু, এবং এর মধ্যে এর ভিতরে আরেকটা বিন্দু নিলাম পি। আচ্ছা তাহলে এম এর স্থানাঙ্ক লিখলাম x1 y1, n এর স্থানাঙ্ক লিখলাম x2 y2 এবং পি আমরা বের করব। বাট আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে পি বিন্দুটি এম এন কে ছোট হাতের এম ছোট হাতের এন এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সে 2:3 অনুপাতে অথবা কি সে 3:4 অনুপাতে। তাহলে অন্তর্বিভক্তর ক্ষেত্রে বিন্দু কিন্তু থাকবে রেখার মাঝখানে। তো দেখো পি বিন্দুটি কিন্তু রেখার কোথায় আছে? ভিতরে আছে। আচ্ছা তাহলে এই পি বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুটির স্থানাঙ্ক দেখো, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা, আমি ভুজ আর কোটির স্থানাঙ্ক লেখার জন্য দুটি দাগ দিয়েছি। আচ্ছা একটু খেয়াল করো, এখানে যখন অন্তর্বিভক্ত এম আর এম যে অনুপাতে ভাগ করেছে সেই দুটিকে নিচে আমরা যোগ করব। এখানেও লিখবো এম প্লাস এন, এখানেও লিখবো এম প্লাস এন। ওকে, অন্তর্বিভক্তর ক্ষেত্রে নিচে এবং উপরে যোগ হবে সব সময়, নিচে এবং উপরে কি হবে? যোগ হবে। এবার এই এম গুণ হবে দূরের যে টার্ম, এম এর কাছের টার্ম এম আর এম এর দূরের টার্ম হচ্ছে এন, এই এম এর সাথে গুণ হবে x2, তাহলে m x2, আর এই n এর সাথে গুণ হবে দূরেরটা x1 প্লাস n x1। একই রকম ভাবে y এর ক্ষেত্রে কি হবে? y এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা একই রকম ভাবে y এরটা হবে m এর সাথে গুণ হবে y2, m y2, n এর সাথে গুণ হবে y1 প্লাস n y1। তাহলে খেয়াল করো বন্ধুরা, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু পেয়ে গিয়েছি m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, আবার m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। আমি আশা রাখি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। অন্তর্বিভক্তর ক্ষেত্রে বিন্দু কিন্তু ভেতরে, এবং আমাদেরকে এই সূত্রটা বেসিক্যালি অ্যাপ্লাই করা লাগবে। শেষ পর্যন্ত ওয়েট করো, অন্তর্বিভক্ত অঙ্ক না করে সরাসরি বলে ফেলা যায়, তো তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত ক্লাস করা লাগবে। একটু দেখো, অনেক অনেক শর্টকাট আছে অঙ্ক, কারণ দেখো আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু এখন আমাদের ম্যাথমেটিক্যাল যে এই বড় বড় ম্যাথ গুলো অবজেক্টিভ আকারে আসে, অ্যাডমিশন টেস্টে যে অবজেক্টিভ আকারে আসে, সুতরাং অবশ্যই এখন শর্টকাট গুলো জানা কিন্তু জরুরি। তোমরা ক্লাসটা ফলো করো। আচ্ছা এবার দেখো 3 নম্বর যে পার্টটা, আমরা শিখলাম মধ্যবিন্দু, আমরা শিখলাম অন্তর্বিভক্ত, তো বাদ রয়ে গিয়েছে আমাদের বহির্বিভক্ত। আচ্ছা বহির্বিভক্ত, ওকে। তাহলে বহির্বিভক্ত মানে কি ছিল? যে বিন্দুটা থাকবে হচ্ছে রেখার কি বলো? বাইরে। আচ্ছা আসো তাহলে আমরা এমন একটা রেখা এখানে টানি যেখানে বিন্দুটা থাকবে হচ্ছে রেখার বাইরে। সে এ বি, এটা হচ্ছে সি, এর স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, আর সিটা আমরা বের করব। এবং ওই যে আমাদের সূত্র ফর্মুলা বের করার সুবিধার্থে আমরা ধরে নিব সি বিন্দুটা এই এ বি কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত সরি বহির্বিভক্ত করে। তাহলে কি লেখা যায়? যে সি বিন্দু এ বি কে m:n অনুপাতে বহির্বিভক্ত করলে
সি এর স্থানাঙ্ক। খেয়াল করো বন্ধুরা, সি বিন্দুটা যদি এদিকে m/n অনুপাতে বহির্বিভক্ত করে, কি বিভক্ত? বহির্বিভক্ত করে, সেক্ষেত্রে সি এর স্থানাঙ্কটা কি হবে? খেয়াল রাখবা, আমরা শিখেছিলাম অন্তর্বিভক্তর ক্ষেত্রে উপর নিচে কিন্তু যোগ ছিল, এক্স এবং ওয়াই উভয় ক্ষেত্রে উপর নিচে ছিল যোগ, বাট বহির্বিভক্তর ক্ষেত্রে কিন্তু যোগ না, বহির্বিভক্তর ক্ষেত্রে উপর এবং নিচে দুই জায়গাতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা দেখো, নিচে হবে m-n, এখানেও হবে m-n, এবং বেসিক্যালি আমরা এখানে যে অ্যাপ্লাই করেছিলাম যে m যাবে দূরের x এর সাথে, n যাবে দূরের x এর সাথে, এখানেও সেই একই রকম, m যাবে দূরের x এর সাথে, তাহলে m x2 মাইনাস n যাবে দূরের x এর সাথে, n x1, একই রকম ভাবে এখানে m y2 মাইনাস n y1। তো বন্ধুরা, আমি আশা রাখছি যে তোমরা সবাই আমাদের এই ম্যাথের যে থিওরিটিক্যাল টার্মগুলো সেগুলো বুঝতে পারছো। আমরা এখনই অঙ্কে চলে যাব, বাট তার আগে আমি আবার একটু তোমাদের কমেন্টগুলো পড়ে নিই যে কারা কারা আমাদের সাথে অলরেডি জয়েন করেছে। পলাশ, শেহজাদ, ফাহিম হাসান, হাসান মাজিদ, ইচ্ছে ঘুরি, তাহসিনুল ইসলাম সৌমিক, হাসান, রাকিবুর রহমান রনি, জুয়েল। ভাইয়া একটু নিচে লেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিচে লিখতেছি, আসলে ভাইয়ের হাইট একটু বেশি দেখে লেখাগুলো পরে চলে যায়, নিচেই লিখবে এখন থেকে। মুক্তি, অনেকেই জয়েন করেছো। আচ্ছা, দেখি আমরা কেমন করা যায় আজকে ক্লাসটা। তো বন্ধুরা খেয়াল করো, আমি এখন থেকে নিচে লিখবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা কি শিখলাম। বেসিক্যালি আমাদের এই যে চ্যাপ্টারটা আমরা আসলে এখন করতেছি, সরলরেখা, যেটি কিনা আমাদের 3.2, আসলে সেই 3.2 তে কিন্তু এই জিনিসগুলাই হচ্ছে মোস্ট বেসিক, যেখানে মধ্যবিন্দু বের করে হচ্ছে বিন্দুগুলার গড় নিয়ে x1 + x2/2, y1 + y2/2। ওকে, আচ্ছা, এরপর অন্তর্বিভক্ত কিভাবে বের করে? এই সূত্র দিয়ে, বহির্বিভক্ত এই সূত্র দিয়ে। আচ্ছা, এবার আসো আমরা ফার্স্টে বের করি, ফার্স্টে যে পার্টটা আমরা আজকে করব সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। সূত্র অলরেডি লেখা আছে, এবং ম্যাথ কখনোই এটা আমি করব না, তোমরা করবা। যে দেখো অন্তর্বিভক্ত কিভাবে মধ্যবিন্দু কিভাবে বের করে, x1 + x2/2, y1 + y2/2। একটু দেখো, সে আমরা একটা ম্যাথ লিখলাম এরকম, যে এখানে আমার দুটো বিন্দু আছে, একটা a বিন্দু আর একটা হচ্ছে b বিন্দু। a বিন্দুর স্থানাঙ্ক 3, 4, b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -7 এবং 20, এবং ab এর মধ্যবিন্দু হচ্ছে c। তাহলে c এর স্থানাঙ্ক কত? কি লিখবো বলো? c এর স্থানাঙ্ক কত? তো বন্ধুরা তোমরা বের করবে, আসলে আমি জানি না, ঠিক আছে? তো তোমাদের একটা কোশ্চেন, সবাই কমেন্টে লিখে ফেলো, এই সূত্র অ্যাপ্লাই করে, মধ্যবিন্দুর এই সহজ সূত্রটা অ্যাপ্লাই করে, যেটা কিনা আমরা 9 টেও দেখে এসেছি, যে আমাদের এখানে a 3, 4 আর b -7, 20 হলে আমাদের যে মধ্যবিন্দুটা, সেই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক আসলে কত আসে। সবাই একটু দেখো, সবাই একটু কমেন্টে লিখে জানাও এই সি এর স্থানাঙ্কটা কত, যেখানে সি কিন্তু মধ্যবিন্দু। আমি চলে যাচ্ছি তোমাদের জন্য পরের ম্যাথটা রেডি করতে। আচ্ছা, খেয়াল করো, তো লিখে জানাও সবাই। দেখি কারা কারা পারলো। -2 8, -2 -8, -8 কি হবে? -2 12, -2 12। অনেকে অ্যান্সার করছো, মারুফ, মিথিয়া, রাকিন ইসলাম, তাফসির, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে? -2 -8 কেন? ঠিক আছে, -2 8 হওয়ার কথা তো, -2, যেমন এখানে 3 আর এখানে -7, তো যোগ করলে 3 - 7/2, এখানে 4, এখানে 20, 4 + 20/2, তাহলে 3 - 7, that is -4/2, -2, 4 + 20, that is 24/2 = 12। ওকে, তাহলে অঙ্কটার শুদ্ধ অ্যান্সার আসলে -2 12। যারা -2 এবং 12 লিখেছো তাদের ম্যাথটা সঠিক হয়েছে। আচ্ছা, তো এটি গেল একটা মধ্যবিন্দু নিয়ে কোন একটা পার্টে কোন একটা ম্যাথ দেখা। এবার আমরা আরেকটা ম্যাথে চলে, যেটা হচ্ছে অন্তর্বিভক্ত করা। আচ্ছা, একটা না অনেকক্ষণ পড়াচ্ছি না, আমরা একটু পড়ে নিই, এরপর আমরা হয়তো ক্লাসের মধ্যে অন্য একটা গল্প বলবো, আর তোমাদের কাছে একটা ধাঁধা দিব, যে ধাঁধাটার অ্যান্সার তোমাদেরকে হয়তো ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করবো আবার, ঠিক আছে? তো আসো আমরা এখানে আরেকটু ডিপে যাই, এখানে ম্যাথটার সে এটি ছিল মধ্যবিন্দুর জন্য। আচ্ছা,
তাহলে মধ্যবিন্দু কিন্তু আমরা বের করে ফেললাম। আচ্ছা এবার ধরে নেই এর মাঝখানে একটা বিন্দু আছে, সে এম বিন্দু। কি বিন্দু? এম। আচ্ছা এম বিন্দু এবি কে আমরা ধরে নিচ্ছি আমাদের হিসাবের সুবিধার জন্য 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। গাইস খেয়াল করো, এখানে আমার এম বিন্দুটা কিন্তু এ আর বি বিন্দুর মাঝখানে, ঠিক আছে? এর বাইরেও না, বাম দিকেও বাইরে না, ডান দিকেও বাইরে না, সুতরাং মাঝখানে যেহেতু এম বিন্দুটা অবশ্যই কি করবে? অন্তর্বিভক্ত করবে। তো দেখো এখানে এম বিন্দু যদি এবি কে কত অনুপাতে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা কি করব? লিখবো বলো যে অতএব এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায় বলো দেখি আমাকে। ওই যে অন্তর্বিভক্ত বললে অবশ্যই নিচে কি হয়ে যায়? টার্মগুলা যোগ হয়ে যায়। 2:3 নিচে আসবে 2+3, এখানেও আসবে 2+3। তো দেখো নিচে কিন্তু যোগ। এবং খেয়াল করো, বেসিক্যালি আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম আমি ম্যাথগুলোকে ভীষণ ভয় পেতাম, ঠিক আছে? কারণ কি স্যার দেখতো যে আমার সবসময় শুধু ভুল হয়ে যেত কেন জানি। তো আমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করতাম, তখন আমার ভুল হওয়ার রেশিওটা অনেক কমে গিয়েছিল। সেটা ছিল আমি মনে মনে এখানে এই 2 আর 3 না লিখে রাখতাম, যে এখানে 2 এখানে 3 লিখে রাখলাম। কারণ কি, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে কে কার সাথে গুণাকারে যাচ্ছে। যেমন দেখো এখানে এই 2 এর সাথে গুণাকারে যাবে -7, তাহলে 2 * -7 দ্যাট ইজ -14। এই 3 এর সাথে গুণাকারে আসবে এই 3 প্লাস কত? 3 × 3 = 9। এখানে এই 2 এর সাথে গুণাকারে যাবে 20, তাহলে 20 × 2 = 40। এই 3 এর সাথে গুণাকারে যাবে 4, 3 × 4 = 12। তাহলে বন্ধুরা খেয়াল করো এখানে আমার এখানে স্থানাঙ্কটা আসবে -14 + 9 -5 / 5, এখানে 5 উপরে হচ্ছে 52। ওকে, তাহলে ফাইনালি কত আসছে দেখো এখানে -1 আর 52 / 5। তো আমরা কি বুঝতে পেরেছি সবাই যে অন্তর্বিভক্ত বললে অঙ্কটা কিভাবে করতে হয়? ওকে, ঠিক আছে। যে এখানে অন্তর্বিভক্ত বললে নিচে কি করব? এই টার্মগুলোকে যেই টার্মের যেই অনুপাতে তারা কি করবে বলো? অন্তর্বিভক্ত করবে, সেটাকে নিচে কিভাবে লিখে ফেলবো বলো? যোগ আকারে লিখে ফেলবো, যোগ আকারে। যেমন আমি এখানে 2+3 লিখে ফেলেছি, এবং উপরে কোনাকুনি গুণগুলো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার এবার আমরা আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। আমরা ক্লাসের মাঝখানে যাবো এখন একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করার জন্য, যে আমি একটা অঙ্ক করব সিমিলিয়ার রুলের, তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিব, যেটা তোমরা হয়তো কমেন্টে আমাকে লিখে জানাবে। সে ভাইয়া আমরা একটা অঙ্ক দিলাম তোমাদের জন্য। ধরো এখানে 3-4 এর জায়গাতে 0-4 0 সে 4 না 0-5, আর এখানে -7 এর জায়গাতে 10 আর হচ্ছে -2। তাহলে অঙ্কর থিম একেবারে সেম। এ বিন্দুর স্থানাঙ্ক 0.5, বি বিন্দুর স্থানাঙ্ক 10 আর -2, এবং এম বিন্দু এবি কে কি করে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তোমাদেরকে বলতে হবে এই বিন্দুটার স্থানাঙ্ক এখন কত হবে। খেয়াল করো বন্ধুরা, এ বিন্দুর স্থানাঙ্ক 0.5, বি বিন্দুর স্থানাঙ্ক 10 আর -2, এম বিন্দু এবি কে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তোমাদের কোশ্চেন হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। তোমরা সবাই ঝটপট কমেন্টে লিখে ফেলো যে অ্যানসারটা আসলে কত। আচ্ছা অনেকেই লিখে পাঠাচ্ছে, নূরে আলম, আশিক, সাজ্জাদ কেয়ার, সাদিয়া মুমিন, মিথিয়া, ট্রুথফুল বয়, মানিক, অনেক বন্ধু লিখতেছে আসলে। আচ্ছা নাতাশা নাওয়ার, যাক তো দেখো দেখি এই পার্টটা সবাই একটু লিখে ফেলো। অন্তর্ভুক্ত করে এটার অ্যানসার চাচ্ছি সবার কাছে আমি। আচ্ছা তো দেখো এখানে এই আমরা তোমরা এটা অ্যানসার করতে করতে আমি পরের ম্যাথটার থিম রেডি করে ফেলি। আচ্ছা তো খেয়াল করো এখানে আসলে বেসিক্যালি কি হবে আমি একটু বলি, হেল্প করি তোমাদেরকে আসলে, ঠিক আছে? 2:3 রূপে অন্তর্ভুক্ত করলে এই 2 এর সাথে গুণ হবে 10, তো 10 দুগুণ উপরে যাবে 20, 3 এর সাথে গুণ হবে 0, তাহলে সাথে হচ্ছে 0।
এই 2 এর সাথে এবার গুণ হবে -2, -4, 3 এর সাথে গুণ হবে 5, 3 5 15। তাহলে বেসিক্যালি কত আসবে 20/5, 20/5 করলে ডাইরেক্ট লেখা যায় 4, -4 + 15 দ্যাট ইজ 11 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের সেকেন্ড যে ম্যাথটা সেটা आंसर আসলে হবে 4 আর 11/5। সাজ্জাদ কেয়ার সে आंसर দিয়ে ফেলেছে 4 আর 11/5। মোবারক হোসেন মারুফ তোমার आंसर কারেক্ট। তাফসীর মিথিয়া না, মিথিয়া তুমি आंसर দিয়েছো -11/5, এটা আসলে হয়নি। আচ্ছা যাক, তো অনেকেই দিচ্ছে, খেয়াল করো। এবার এবার আমরা অন্তর্ভুক্ত কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম, আমরা এবার কি শিখবো? বহির্বিভক্ত। বহির্বিভক্ত শেষ করার পর আমরা আসলে এই রিলেটেড ম্যাথ গুলা দেখবো যে কি টাইপের ম্যাথ আমাদের এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশনের জন্য আসবে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে এখন শেয়ার করো। সবাই যারা এখনো আমাদের মধ্যে আসে নাই ওদের জন্য আমরা ক্লাসটাকে একটু শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও, যেখানে আমরা চেষ্টা করতেছি নতুন কিছু শেখার, নতুন কিছু জানার। অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত এবং পালাক্রমে আমরা সরলরেখা সবগুলো ক্লাস করব। তোমরা জাস্ট 10 মিনিট স্কুলের সাথে থেকো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। আচ্ছা, তো দেখো পরের ম্যাথ আমরা আসলে এটাই রাখি, জাস্ট এখানে অন্তর্বিভক্ত জায়গায় ভাইয়া লিখে ফেলি বহির্বিভক্ত। এবং বহির্বিভক্ত বললে বিন্দু কি ভিতরে হবে? বহির্বিভক্ত বিন্দু কোথায় হয়? এর বাইরে হয়। তাহলে খেয়াল করো, এখানে এটি কেটে আমি এখানে বিন্দুগুলাও চেঞ্জ করে ফেলি তোমাদের জন্য। আচ্ছা, ধরো নতুন বিন্দু আমি এখানে নিই -1 7 আর হচ্ছে 3, -4 এবং আরেকটা বিন্দু আমরা নিচ্ছি বাইরে, যে বিন্দুটা হচ্ছে M। ওকে, তাহলে M বিন্দু একটু খেয়াল করো, এখানে সবাই দেখো M বিন্দু AB কে ধরে নাও 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। M বিন্দুটা AB কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। তো বহির্বিভক্ত যদি করে সেক্ষেত্রে আমাদের এই M এর স্থানাঙ্কটা কত হবে? তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে আমি শিখিয়েছি বহির্বিভক্তর ক্ষেত্রে সূত্রগুলা কি। অন্ত মানে ভিতরে এবং অন্তের ক্ষেত্রে যোগ করতে হয়। বহি মানে বিন্দু হবে বাইরে। তো এখানে M বিন্দু কিন্তু AB এর বাইরে, এ বি, আর M বিন্দুটা কিন্তু AB এর বাইরে। তাহলে M বিন্দুর ক্ষেত্রে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো দেখো M বিন্দুর স্থানাঙ্ক যখনই আমরা বের করতে যাব, মাঝখানে কমা দাও, দাগ দাও, নিচে 2:3, তাহলে অবশ্যই নিচে আমরা কি লিখে ফেলবো? 2 - 3, 2 - 3। আমরা কি বুঝতে পারতেছি? নিচে আমরা লিখে ফেললাম 2 - 3, 2 - 3। বাদ রইলোটা কি? আচ্ছা, বাদ রইলো ওই যে ভাইয়া বলছিলাম আমি ভুল করতাম, তো আমি তোমাদেরকে বলবো তোমরা লিখতে পারো এরকম মনে মনে, এখানে এই যে এইভাবে লিখে ফেলবা 2 আর 3, বাট অঙ্ক করা শেষে অবশ্যই এটা কিন্তু মুছে দিও বা কেটে ফেলো, যারা না বুঝলে তুমি কি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলা। ঠিক আছে? আমার এক বন্ধু একবার রেখে দিয়েছিল এবং দেখা গেছে যে টিচার তার হয়তো 1 বা 2 মার্কস কেটে দিবে। আচ্ছা, তো যাক, খেয়াল করো এখানে 2:3 অনুপাতে কি করে? M বিন্দু AB কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। বিয়োগ নিচে কিন্তু আমরা দিলাম। তাহলে এই 2 এর সাথে গুণ হবে এই 3, 3 দুগুণা 6, আর এই 3 এর সাথে মাঝখানে কি সূত্রের মাইনাস, এই 3 এর সাথে গুণ হবে -1, 3 * -1 -3, ওই মাইনাস আর এই মাইনাস মিলে +3। ওকে, আচ্ছা, আবার দেখো এই 2 এর সাথে গুণ হবে এই 4, 4 দুগুণা -8, আর এই 3 এর সাথে গুণ হবে 7, 3 × 7 = 21, -21। তাহলে বন্ধুরা আমার স্থানাঙ্কটা কত আসতেছে? এখানে 2 - 3, নিচে হবে -1, উপরে 9, নিচে হবে -1, উপরে হবে -29। আচ্ছা, -29। তাহলে স্থানাঙ্কটা কতগুলো দিয়ে হবে? এখানে দাঁড়াবে স্থানাঙ্কটা হচ্ছে -9 আর হচ্ছে 29। আমি কি তোমাদের বুঝাতে পারতেছি? কিন্তু এর স্থানাঙ্ক কত? -9 আর হচ্ছে 29। ওকে, কারো যদি এরপর প্রবলেম থাকে তুমি কিন্তু আমাকে বলতে পারো বা লিখে জানাতে পারো যে তোমাদের আসলে কোন জায়গাতে সমস্যা হচ্ছে। -9, 29, অলরেডি অনেকে অ্যানসারও দিয়ে ফেলেছিল। তো আমরা আরেকটা ম্যাথ দেখলাম বহির্ভুক্ত রিলেটেড। তো তোমরা এবার ঝটপট আর কয়েকটা ম্যাথ করে ফেলো দেখি। আরেকটা ম্যাথ লেখো, এখানে -1 এর জায়গায় সে আমি দিয়ে দিলাম -4,
এবং এখানে 3, -4 এর জায়গায় দিলাম হচ্ছে -6 আর হচ্ছে 4। তাহলে এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে -4 7, বি প্রান্তের স্থানাঙ্ক -6 4 এবং এম বিন্দু এবিকে 3:3 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে এবার ঝটপট আমাদেরকে কমেন্টসে জানিয়ে দাও যে আমার এই এম বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। সবাই দ্রুত, ফাস্ট পড়ালে বলো, আমি একটু স্লো আগাবো, ঠিক আছে? কারণ কি আমি হয়তো অনেক দ্রুত বলে ফেলতেছি, যদি কারোর জন্য বুঝতে সমস্যা হয় সে অবশ্যই কমেন্টে লেখো, ঠিক আছে? এবং আমাদের যে লাইভ ক্লাস ম্যানেজমেন্ট যে টিম আছে আমাদের, তারা অবশ্যই ভাইকে সেই মেসেজটা পাস করে দিবে। আচ্ছা, ওকে, আচ্ছা, যাক, এবার এবার খেয়াল করো, আমরা দেখতে পেলাম আচ্ছা, এই ম্যাথটা তোমাদের জন্য ছিল। তাহলে এই ক্ষেত্রে নিচের পার্ট তো সেমই থাকবে, উপরের পার্টে কি হবে একটু লিখে আমাকে জানাও। যে এম বিন্দু, যেখানে আমি এ বি এর স্থানাঙ্ক কিন্তু অলরেডি চেঞ্জ করে দিয়েছি, তো এই চেঞ্জের বিন্দুটার জন্য আমার নতুন যে এম বিন্দুটা আসবে, যেটা কি এবি কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তার স্থানাঙ্কটা কত হবে। ওকে, আমরা একটু দেখি। ভাইয়া আপনার বহির্বিভক্তর ক্ষেত্রে মাইনাস হয় কেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, তাফসীর খেয়াল করো, আমরা আসলে এখানে থিওরিটিক্যাল পার্টে শুধু সূত্রটা দেখাচ্ছি, থিওরিটা তোমাকে ব্যাখ্যা করা আসলে আমাদের এই লাইভ ক্লাসে সম্ভব হচ্ছে না, বাট আমি তোমাকে দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ। 0 13, অধিকাংশ মানুষই লিখেছে 0 আর 13। আচ্ছা, আমি একটু করে দেখতেছি একটু পর। অবশ্যই তোমরা তো অনেক ভালো পারো, সবার অ্যান্সার 0 13, ঠিক আছে? তো আমরা একটু দেখি 0 13 আসছে কিনা। আচ্ছা, তো এখানে এখানে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একটু দেখো, তাহলে এই 2 এর সাথে গুণ হবে -6, কত হবে? 2 এর সাথে -6 গুণ হইলে 6 দুগুণা -12, 3 এর সাথে গুণ হবে এই -4, তাহলে মাঝখানে সূত্রের মাইনাস, 3 4 -12, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 12। আসলে বন্ধুরা তোমাদের 0 কিন্তু ঠিক আছে, তোমাদের যে বুঝ তা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো y এর ক্ষেত্রে কি হয়, এখানে 2, এখানে হচ্ছে 4, 4 দুগুণা এখানে হচ্ছে 8, এখানে 3, এখানে হচ্ছে 7, তাহলে মাইনাস 3 7, সরি এখানে 2, এখানে 4, 2 আর 4, 4 দুগুণা 8, আর এখানে 3 আর এখানে হচ্ছে 7, 3 আর 7, 3 7 মাইনাস 21, তাহলে এখানে আসলে কত দাঁড়াবে? 0 আর হচ্ছে -13, -13 ডিভাইডেড বাই, আবার নিচে কত? নিচে হচ্ছে -1, সব মিলে হবে +13। দ্যাট ইজ 0 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস ম্যাথ। তোমরা যারা অ্যান্সার করেছো 0 এবং 13, তাদের অ্যান্সারটা আসলে পারফেক্টলি ঠিক আছে। ওকে, যাক, আমি কয়েকজনের নাম পড়ি। সামিউল হাসান, শুভ, মিথিয়া, মেহেদি, শান্ত, সাজ্জাদ, জাবেদ, তোমাদের অ্যান্সারটা আসলে সবারই ঠিক আছে। তো থ্যাংক ইউ তোমাদেরকে অ্যান্সারটা জানানোর জন্য। তো আমরা এবার দেখলাম বহির্বিভক্তর পার্টটা। আমরা কিন্তু প্রত্যেকটা থিওরির প্রত্যেকটা পার্ট অলরেডি শিখে গিয়েছি। আমরা মধ্যবিন্দু কিভাবে করে তা জানি, অন্তর্বিভক্ত কিভাবে করে জানি, বহির্বিভক্ত কিভাবে করে জানি। এবার আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো, আসো দ্রুত। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন যদি আমরা দেখতে চাই, তাহলে এর আগে কয়েকটা শর্টকাট শিখাই। খেয়াল করো বন্ধু, আমরা শিখলাম কিভাবে মধ্যবিন্দু বের করে। মধ্যবিন্দু কিন্তু একটা, দুটো সরলরেখা থাকলে মধ্যবিন্দু কয়টা হবে? একটা। এবার আমরা শর্টকাটে একটা জিনিস শিখে নেই, যেটা তোমরা সমত্রিখণ্ডন বিন্দু, সমচতুর্খণ্ডন বিন্দু বা সমপঞ্চখণ্ডন বিন্দুর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ত্রিখণ্ডন বিন্দুর জন্য। খুব ভালো করে খেয়াল করো বোর্ডে আমি কি লিখি। আচ্ছা, দেখো আমি একটা প্রান্তে লিখলাম হচ্ছে 1 আর হচ্ছে 2। আমরা একটা বিন্দু নিলাম 1 2, আরেকটা বিন্দু বি, এটা নিলাম 22, আর নিলাম হচ্ছে 32, 22 32। বন্ধুরা খেয়াল করো, আমি এ আর বি দুটো বিন্দু নিলাম, যেখানে একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 22 32। আমরা কিন্তু এবার সম মধ্যবিন্দু না, সম ত্রিখণ্ডন বিন্দু বের করব। সম ত্রিখণ্ডন বিন্দু মানে হচ্ছে কয়টা হবে বিন্দু? দুইটা। খেয়াল করো, দুইটা বিন্দু সে সি আর হচ্ছে ডি। তাহলে দেখো এই সি আর ডি বিন্দু কিন্তু টোটাল এবি কে 3 ভাগে ভাগ করে, এসি, সিডি আর হচ্ছে ডিবি। দেখছো সি বিন্দু কি, সি আর ডি বিন্দু এবি কে কয় ভাগে ভাগ করে? টোটাল 3 ভাগে ভাগ করে। এবং এই রুলটা আমাদের নরমালি বইয়ে লেখা থাকে না, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমরা
ভুজদ্বয়ের মধ্যকার পার্থক্য নিব। আচ্ছা, একটু খেয়াল করো, ভুজের পার্থক্য। দেখো ভুজের পার্থক্য, ভুজ এখানে 1, এখানে 22, তাহলে 22 মাইনাস 1 সেটা হচ্ছে 21। এরপর আমরা কোটির পার্থক্য নিচ্ছি। কোটির পার্থক্য, এখানে 2, এখানে 32, 32 মাইনাস 2 দ্যাট ইজ 30। আমরা কয় ভাগে ভাগ করতেছি? 3 ভাগে। এই পার্থক্যকে আমরা 3 দিয়ে ভাগ করব। খেয়াল করো, 21/3 এর आंसर দাঁড়ায় 7। আবার দেখো 30/3 এর आंसर দাঁড়ায় 10। এবার দেখো ম্যাজিক, এটা হচ্ছে স্থানাঙ্কের ম্যাজিক। একটু খেয়াল করো, আমাদের এখানে 7 যে বিন্দুটা এখানে আসলো, খেয়াল করো আমার এ প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 1, তাহলে দেখো 1, এরপর এখানে সি, এখানে ডি, এখানে হচ্ছে 22। কত করে বাড়বে? যেহেতু আমরা 3 ভাগ করেছি, 7 করে বাড়বে। 3 ভাগের জন্য 3 ভুজের পার্থক্য বের করে 3 দিয়ে ভাগ করেছি, 7 করে বাড়বে। তাহলে একের পরে চিন্তা করো, একের পরে কত আসবে? একের পরে আসবে 7 যোগ করলে 8। এবং চিন্তা করো 8 এর পরে আবার কত আসবে? 8 এর সাথে আবার 7 যোগ করলে এটা আসবে 15। খেয়াল করো বন্ধুরা, ভুজের পার্থক্য 21 ছিল এবং আমরা এই পার্থক্য বের করে এটাকে 3 দিয়ে ভাগ করছি। কত আসলো? 7। একের পরে 7 যোগ করলে 8, 8 এর পর 7 যোগ করলে 15। এবং দেখছো 15 এর পর যদি 7 যোগ করি আমরা কিন্তু ডাইরেক্ট কততে চলে আসলাম? 22 এ চলে এসেছি। এই হচ্ছে অঙ্কের ম্যাজিক। আরেকটা পার্ট দেখো এখানে, দেখো এখানে কোটির পার্থক্য কিন্তু 30, আমরা 3 দিয়ে ভাগ করার পর কত পেলাম বন্ধু? 10 পেয়েছি। তো তোমরা নিজেরা বলো এবার কিভাবে চেঞ্জ হবে। খেয়াল করো এখানে 2, তাহলে বলো এখানে 2 এর পরে কত আসবে? এখানে 2 এর সাথে কত যোগ করব আমরা? 10। 10 যোগ করলে আসবে হচ্ছে 12। 12 এর পর আমরা কত যোগ করব? এখানে আবার যোগ করব 10, কত আসবে? 22। এবং দেখো 22 এর পরে কিন্তু 32 এসেছে। আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দুর জন্য। আমরা কিন্তু দেখলাম সমত্রিখণ্ডন বিন্দু কিভাবে বের করে, একেবারে সোজা। একইভাবে যদি সমচতুর্খণ্ডন বিন্দু বের করতে বলে আমরা কত দিয়ে ভাগ করব? ভুজের পার্থক্য বের করে 4 দিয়ে ভাগ করব এবং এরকম ভাবে যোগ করে করে যাব। খেয়াল রাখা লাগবে মধ্যে মধ্যে কিন্তু যোগের জায়গাতে, যেমন এখানে 1 এর পর এখানে 22 ছিল, ভ্যালু কিন্তু বেড়েছে, এই কারণে আমি যোগ করে করে গেছি। যদি উল্টা হতো তখন কিন্তু আমরা বিয়োগ করে করে যেতাম। যেমন ধরো 22 থেকে যখন আমি 1 এ আসবো তখন কি হবে? 22 থেকে ডিফারেন্স কত? 7, আমরা কিন্তু 7 করে করে কমবো। 22 এর পর 15, 15 এর পরে 8, 8 এর পরে হচ্ছে 1। ওকে, আচ্ছা। তো বন্ধুরা আমি আশা রাখি তোমরা এটা সমচতুর্খণ্ডন বলো, পঞ্চখণ্ডন বলো, যতগুলো বিন্দু চাও সবগুলোর জন্য বের করতে পারবে। আরো অনেক শর্টকাট এরকমের বাকি আছে, ওয়েট করো। আচ্ছা, এবার খেয়াল করো, পরের যে পার্টটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে একটা ম্যাথ। যে কোনো একটা বিন্দু সে আমাদের যে এক্সিস আছে, এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাকে কিভাবে ভাগ করে, সে কি সে কোন ভাবে ভাগ করে, এটার একটা সুন্দর শর্টকাট আমরা আজকে ক্লাসে দেখব। খেয়াল করো, সে আমরা একটা গ্রাফ টানলাম, এরপর একটা গ্রাফ নিলাম যে গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা, এবং আমরা লিখলাম এখানে দুইটা বিন্দু নিলাম। ধরো একটা বিন্দু হচ্ছে এটা যেতে এই পাশে, তাহলে -3 4, আর আরেকটা বিন্দু ধরো তুমি এই পাশে, এটা ধরো 7, -8। আচ্ছা, তাহলে তাহলে এই এই দুইটা বিন্দু আমি ধরো এখান থেকে নিলাম, সে এরকম কিছু একটা বিন্দু, এটা মূল বিন্দু। আচ্ছা, তাহলে এই যে দুটা বিন্দু আমি নিলাম, একটা -3 4 আর একটা হচ্ছে 7, -8। এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে x এবং y অক্ষ কি অনুপাতে ভাগ করে? x এবং y অক্ষ কি অনুপাতে ভাগ করে? আচ্ছা, খেয়াল করো এখানে কি করব আমরা। আমরা একটা জিনিস ধরে নিই যে x অক্ষ যে বিন্দুতে তাকে ছেদ করে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে সে p, এবং y অক্ষ যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হচ্ছে q। একটু খেয়াল করো, x অক্ষ ছেদ করে তাকে p বিন্দুতে, y অক্ষ ছেদ করে তাকে q বিন্দুতে। আচ্ছা, তাহলে আমরা লিখে নিব, এরকম লিখবো একটা লাইন যে ধরে নাও p বিন্দুটি সে যে p
পি বিন্দুটি x অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করে। তো খেয়াল করো x p বিন্দুটি x অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। আচ্ছা, k:1 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে আমরা p বিন্দুটির স্থানাঙ্ক নিশ্চয়ই বের করতে পারবো অলরেডি। p বিন্দুটির স্থানাঙ্ক একটু খেয়াল করো, x অক্ষ এই a আর এই আমি নাম দিলাম b, তাহলে x অক্ষ যদি এই ab বিন্দুটিকে k:1 অনুপাতে ভাগ করে তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হবে অবশ্যই নিচে, যেহেতু অন্তর্বিভক্ত দেখা যাচ্ছে, k+1 k+1, এই k এর সাথে গুণ যাবে দূরের 7, তাহলে এই পাশে দাঁড়াবে 7k, এই 1 এর সাথে গুণ আসবে -3, আবার এই k এর সাথে গুণ যাবে -8, দ্যাট ইজ -8k, আর এই 1 এর সাথে গুণ যাবে হচ্ছে 4 +4। তো বন্ধুরা খেয়াল করো এরকম ভাবে দাঁড়াচ্ছে k এর সাথে 7, দ্যাট ইজ 7k, 1 এর সাথে -3, আবার k এর সাথে -8k, 1 এর সাথে 4, 1 * 4, দ্যাট ইজ 4। ওকে, আচ্ছা, তাহলে এবার যে কাজটি আমাকে করতে হবে, বিন্দুটা কোন অক্ষের উপর, আসলে আমরা লিখলাম বিন্দুটা কিন্তু ভাইয়া x অক্ষের উপর। তোমরা কি জানো x অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু y এর মান কত হয় বলো? 0 হয়। তো এখানে y এর স্থানাঙ্ক আমার কোনটা? একটা x অক্ষের উপর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু y এর মান 0, তাহলে y এর মান এখানে হচ্ছে এই ভ্যালুটি। তাহলে এই ভ্যালুটা আমরা কি লিখবো, যে প্রশ্ন মতে এখানে -8k + 4 ডিভাইডেড বাই k+1 কিন্তু আসলে 0 আসবে। কত আসবে? 0 আসবে। তো বন্ধুরা খেয়াল করো এখানে কেন 0 আসলো, কারণ এটা কোন অক্ষে? x অক্ষে, x অক্ষের উপর y এর মান 0, y কোনটা? এটা, এই কারণে এটা সমান 0, দ্যাট ইজ -8k + 4 = 0, 8k = 4, অতএব k = হাফ। k = কত আসলো আমাদের? হাফ। অর্থাৎ k বিন্দু কি করে বলো, আমাদের এই p বিন্দু এই ab কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। p বিন্দুটি কোন অক্ষের উপর? x অক্ষের উপর, তাহলে x অক্ষ কি অনুপাতে অন্তর্বিভক্ত করে? 1:2 অনুপাতে, খেয়াল রাখবা। আচ্ছা, এবার তো বন্ধুরা এবার হচ্ছে সেই শর্টকাটের বিষয়টি। আচ্ছা, শর্টকাটের বিষয়টি হচ্ছে একটু ভালো করে দেখো, x অক্ষ ভাগ করে কোন অনুপাতে? আমরা যে দুইটা বিন্দু বিবেচনা করতেছিলাম, দ্যাট ইজ a বিন্দু এবং b বিন্দু, খেয়াল করো তো এদের কোটি কি? এদের কোটি আসলে 4 এবং -8, কোটি হচ্ছে y এর স্থানাঙ্ক, 4 আর -8। খেয়াল রাখবা ভাইয়া, x অক্ষ ভাগ করে y1 ডিভাইডেড বাই y2 অনুপাতে, y অক্ষ ভাগ করে x1 ডিভাইডেড বাই x2, এই দুটার পরম মানের অনুপাতে। খেয়াল রাখবা এই ম্যাথের জন্য এইগুলো হচ্ছে শর্টকাট, খুব ভালো করে বুঝো। এখানে x অক্ষ ভাগ করে বিন্দু দুটার y এর অনুপাতে, আর y অক্ষ ভাগ করে x এর অনুপাতে। তাহলে x অক্ষ কেমনে y করলো, আমাদের ম্যাথটা আমরা একটু মিলাই। আমরা যে বিন্দুটা লিখছি সেই বিন্দুটার জন্য আমি বের করতে বললাম x অক্ষের জন্য কিন্তু, তাহলে বিন্দুটার y কত? 4 আর -8, তাহলে পরমাণু 4 আর -8 কত আসে? হাফ। হাফ মানে তো 1:2। তাহলে বন্ধুরা আমি কিন্তু পেয়ে গিয়েছি যে আমার x অক্ষ ভাগ করে 1:2 অনুপাতে। তোমরা একটা কাজ করো, তোমরা কমেন্টে লিখে জানিয়ে দাও এই একই বিন্দুর জন্য y অক্ষ কি অনুপাতে ভাগ করে, y অক্ষ এদেরকে কি অনুপাতে ভাগ করে সেই জিনিসটা আমাকে এখন কমেন্টে লিখে জানাও। আচ্ছা, y অক্ষ কি অনুপাতে ভাগ করে সেটা আমাকে একটু কমেন্টে লিখে জানাও সবাই। আচ্ছা, খেয়াল করো এখানে, তাহলে y অক্ষ আমি একটু বলি তোমাদেরকে, হেল্প করি। আমাদের এই বিন্দু দুটার জন্য x কত ছিল? x ছিল -3 আর হচ্ছে 7, তাহলে y অক্ষের জন্য ভ্যালুটা হবে
-3 আর হচ্ছে 7 এই দুইটার পরম মান। তাহলে -3 আর 7 করলে সেটা আসবে 3:7। তাহলে y অক্ষ এই বিন্দু দুইটাকে 3:7 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি আশা রাখি তোমরা সবাই আমার এই শর্টকাট পার্টটা বুঝতে পেরেছো। তো এতটুকু মনে রাখবে, স্থানাঙ্কের বেলায় x অক্ষ ভাগ করবে ওই বিন্দু দুইটার y এর অনুপাতে, ও y অক্ষ ভাগ করবে ওই বিন্দু দুইটার x এর অনুপাতে। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট যে ইন্টারেস্টিং ম্যাথটা সেটার মধ্যে চলে যাচ্ছি, আসো। আচ্ছা তো বন্ধুরা, তোমরা আমাদের ক্লাসে ঠিকমতো বোঝার ট্রাই করবা, না বুঝলে অবশ্যই আমাদেরকে লিখে জানাবা। আচ্ছা তো এখানে খেয়াল করো, আমাদের নেক্সট যে পার্টটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে একটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করা। একটা ভর কেন্দ্র কিভাবে বের করে। আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটু বলে নেই ভর কেন্দ্র কি। দেখো একটু সবাই এই বেসিকটা সবার ক্লিয়ার থাকা লাগবে। ভর কেন্দ্র জিনিসটা আসলে কি। ধরো আমার এখানে এ বি সি একটা ত্রিভুজ, এবং খেয়াল রাখবা মধ্যমা কাকে বলে। মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোন একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে ওই ত্রিভুজের উপর মধ্যমা। সে এই এ থেকে আমি বি এর মধ্যবিন্দু ধরে নিলাম, বি এর মধ্যবিন্দু ধরলাম ডি, এসি এর মধ্যবিন্দু ধরলাম ই, এবং এবি এর মধ্যবিন্দু ধরলাম এফ। তাহলে এডি হচ্ছে বিসি এর উপর মধ্যমা, বিই হচ্ছে এসি এর উপর মধ্যমা, সিএফ হচ্ছে এবি এর উপর মধ্যমা। আচ্ছা তো খেয়াল করো এখানে আমাদের এডি বিই আর সিএফ হচ্ছে মধ্যমাগুলা। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে এদের যে ছেদবিন্দু সেটি হচ্ছে জি। জি হচ্ছে আমাদের জন্য ভর কেন্দ্র, মনে রাখা লাগবে জিটা কি আমাদের ভর কেন্দ্র। একটু খেয়াল করো এখানে আমরা এর স্থানাঙ্ক যদি x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2 এবং সি এর স্থানাঙ্ক x3 y3 পাই, তাহলে এক্ষেত্রে আমরা আসলে কি করব একটু ভালো করে দেখো। x1 y1 x2 y2 x3 y3 আমরা কিন্তু তিনটা স্থানাঙ্ক পেয়েছি। তাহলে এই যে ভর কেন্দ্র, ভর কেন্দ্র বলতে বোঝায় হচ্ছে ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটিকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র কিভাবে পাওয়া যায়, মনে রাখতে হবে যে ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক সেটি কিরকম হয়। ভর কেন্দ্র পাওয়া যায় হচ্ছে এদের এই তিনটার ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ, x1 x2 x3 বাই 3, আবার হচ্ছে y1 y2 y3 ডিভাইডেড বাই 3। মনে রাখবা ভর কেন্দ্র বের করার ওয়ে হচ্ছে তিনটা বিন্দু যোগ করে 3 দিয়ে ভাগ, x এর বেলাতেও y এর বেলাতেও। তাহলে আমরা ইজিলি ত্রিভুজটার ভর কেন্দ্র পেয়ে যেতে পারি। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা একটা ম্যাথ দিয়ে বরং ওয়েট করি যে তোমরা কি রকম অ্যানসার দাও। আমরা এ বি সি ত্রিভুজের জন্য লিখলাম হচ্ছে ভর কেন্দ্র এ হচ্ছে 0.4, সি হচ্ছে -3 7 এবং বি হচ্ছে আমার 5, -8। অর্থাৎ এবিসি ত্রিভুজে এই এ বি সি তিনটা শীর্ষের প্রান্তবিন্দু তোমাকে দেয়া আছে। তুমি বরঞ্চ এখন আমাকে কমেন্টে জানিয়ে দাও এই যে ভর কেন্দ্র যে জি হবে সেই জি এর স্থানাঙ্কটা আসলে কি হচ্ছে। একটু দেখো এখানে ভর কেন্দ্রটা হচ্ছে জি, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা জি এর স্থানাঙ্কটা আসলে কত হবে। সেই ফাঁকে আমরা একটু দেখি জি এর স্থানাঙ্ক কত হবে। আচ্ছা 3:7 জি এর স্থানাঙ্ক। আচ্ছা যাক, তো আমরা একটু হেল্প করি। খেয়াল করো জি এর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়। দেখো তিনটার x যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো এখানে তিনটার x এর জায়গায় আছে ভুজে 0, 5 আর হচ্ছে -3। তাহলে 0 5 3 ডিভাইডেড বাই 3 আর হচ্ছে 4 8 7, 4 8 7 ডিভাইডেড বাই 3। তো বন্ধুরা খেয়াল করো আমাদের জি কিন্তু আমরা পেয়ে গেছি 5 3 দ্যাট ইজ 2 বাই 3, এবং এখানে 4 7 11 8 দ্যাট ইজ 3 বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে আমার অ্যানসার আসলে আসবে 2 বাই 3 এবং 1। তো আমরা একটু দেখি
কোন কোন বন্ধু সঠিক অ্যান্সার দিয়েছে? হ্যাঁ, 2/3 এবং 1, 2/3 এবং 1, সুমাইয়া, তানজিহা, সাদিয়া, মুমিন, মিথিয়া, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। তাফসির আহমেদ, তোমার এবার অ্যান্সারটি কিন্তু ভুল। হ্যাঁ, মোহাম্মদ নূর, তোমার অ্যান্সারটিও সঠিক হয়েছে। 2/3, 3/3, 3/3 কিন্তু 1। মানিক, হ্যাঁ তাফসির, এবার তুমি আবার ঠিক দিয়েছো। ইরফান বিদাত, তোমার অ্যান্সারটিও সঠিক হয়েছে। তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসটি মনোযোগ দিয়ে করছো, একটু শেয়ার করে দাও, আবার তোমাদের বন্ধুদের কাছে জানিয়ে দাও যে তোমরা আসো 10 মিনিট স্কুলের সাথে। দেখো এখানে আমরা আসলে নলেজ শেয়ার করতেছি যতটুকু পারা যায় আমাদের মাঝখানে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, সেই এক্সপেকটেশনটা আমাদের রইলো। আর প্লিজ শেয়ার করো ক্লাসটা। আচ্ছা, এবার তো আমরা ভরকেন্দ্র রিলেটেড প্রবলেম কিন্তু শিখে ফেললাম। এবার দেখো এখানে আরেকটা আমাদের স্থানাঙ্কের চ্যাপ্টারে একটা কমন প্রবলেম হচ্ছে, যে অঙ্কটা অনেক বেশি আসে, সেটা হচ্ছে কোন একটা চতুর্ভুজের, চতুর্ভুজ কিন্তু অনেকগুলো টাইপের হয়, সুষম চতুর্ভুজ হচ্ছে টোটাল 4টা। কি কি বলো? বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। টোটাল কয়টা? 4টা। বর্গ, রম্বস, আয়ত আর হচ্ছে সামান্তরিক। এই সুষম 4টা চতুর্ভুজের জন্য আরেকটা নতুন থিম আসে। তো আমরা সেই থিমের ম্যাথটা একটু দেখি, এবং ওইখানে একটা চরম টাইপের শর্টকাট আছে। তোমরা আমাদের সাথে থাকো, দেখবা শর্টকাটটা আসলে কতটা যে ফ্রুটফুল। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা অনেক বেশি আসে এখানে। তো শর্টকাটটা যদি শিখে ফেলো, ঝটপট তোমরা দেখবা অবজেক্টিভের অ্যান্সার, অ্যাডমিশন টেস্টে অনেক দেখবা এই টাইপের ম্যাথ যেহেতু আসে, অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা আসো। তো যাদের এরপরও প্রবলেম থাকবে, তোমরা কাইন্ডলি আমাদেরকে আমাদের লিখবা। আমরা যতটুকু পারি তোমাদের এই সরল রেখার যে ক্লাসগুলো আজকে হচ্ছে সেই রিলেটেড প্রবলেম গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাক, এবার আমরা চলে আসি আমাদের যে নেক্সট প্রবলেমটা, সেটা হচ্ছে কোন একটা সুষম চতুর্ভুজের 4টা শীর্ষের মধ্যে 3টা দেয়া থাকবে, আমাদেরকে চতুর্থ শীর্ষটাকে বের করতে হবে। কয় নম্বর শীর্ষটা বলো? চতুর্থ শীর্ষটা। ওকে, আচ্ছা খেয়াল করো, এখানে সে আমরা একটা সামান্তরিক নিলাম। সামান্তরিক, সামান্তরিক কাকে বলে? সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, তবে তাকে বলা হয় হচ্ছে সামান্তরিক। বিপরীত বাহুগুলো হওয়া লাগবে সমান ও সমান্তরাল। সেক্ষেত্রে কিন্তু তোমার আয়ত এক প্রকারের সামান্তরিক হয়। মনে রেখো, আয়ত আসলে এক ধরনের সামান্তরিক যার প্রত্যেকটা কোণ সমকোণ। আবার উল্টা করে বলা যায়, সামান্তরিক এক প্রকার আয়ত যার কোনো কোণই সমকোণ না। আচ্ছা যাক, আসো দেখি আমরা আমরা বের করলাম এ বি সি আর হচ্ছে ডি। আমরা এ বি সি ডি একটা সামান্তরিক নিয়ে ফেললাম। আচ্ছা যাক যাক যাক। আচ্ছা, তো খেয়াল করো এ বি সি ডি আমরা যে সামান্তরিকটা এখানে বের করলাম, সেই সামান্তরিকের বন্ধুরা একটু দেখো, ধরে নাও এ প্রান্ত হচ্ছে 1 2, ডি প্রান্ত হচ্ছে সে 5 6, সি প্রান্ত ধরে নাও 13 14, আর ডি প্রান্ত আমরা আসলে বের করতে চাচ্ছি। কি তাহলে খেয়াল করো ম্যাথটা আমাদের কিভাবে আসবে ভাইয়া? যে কোনো একটা সুষম চতুর্ভুজ দিয়ে আসতে পারে, এবং প্রসেসটা কিন্তু সবার জন্য সেম। ঠিক আছে, যে আমাদের এবিসিডি একটা কি বলো সুষম চতুর্ভুজ, যার এ প্রান্ত 1 2 1 2, বি প্রান্ত বের করতে হবে তোমাকে, সি প্রান্ত 13 14 এবং ডি প্রান্ত হচ্ছে 5 6। তো প্রথমে আমরা শর্টকাট দেখবো না, প্রথমে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, যেভাবে আমরা নরমালি পরীক্ষার খাতায় করব। মনে রাখো বন্ধুরা, শর্টকাট গুলা কিন্তু শুধুমাত্র অবজেক্টিভে অ্যাপ্লাই করা যাবে। পরীক্ষার খাতা যদি আমরা শর্টকাট করি তাহলে কিন্তু টিচার নাম্বার দিবে না। তো সুতরাং নাম্বার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কি লং কাট ফলো করতে হবে। মনে রাখা লাগবে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম এবং বড় বড় করে অঙ্ক করা লাগবে। ছোট অঙ্কে ছোট ভাবে ছোট নিয়মে অঙ্ক করলে সেগুলা কিন্তু আসলে হচ্ছে না। ওকে, আচ্ছা তো খেয়াল করো কি হয় ঘটনাটা। ঘটনাটা হচ্ছে এরকম অনেকটা যে প্রত্যেকটা সুষম চতুর্ভুজ কিন্তু তাদের কর্ণে কি হয় বলো? সমদ্বিখণ্ডিত হয়। তাদের কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ধরো একটা নাম দিলাম আমি এন, ঠিক আছে, এন অনেক প্রিয়। আচ্ছা, তো দেখো এটার কোনো বিশেষ তাৎপর্য নাই, এর নাম দিলাম এমনিতেই। আচ্ছা, তো খেয়াল করো এখানে আমাদের এবিসিডি আমরা যদি বলি, তাহলে এই এসি কে কিন্তু এন বিন্দু কি করেছে বলো? সমদ্বিখণ্ডিত করেছে।
তাহলে খেয়াল করো আমরা এখানে লিখে ফেলি, অনেক বন্ধু উপরে লিখতে নিষেধ করেছে যে n বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা একটু খেয়াল করো তো বন্ধুরা, আমাদের বি বিন্দু কিন্তু এখানে দেয়া নেই, আমরা আমাদের সুবিধার জন্য বি কে ধরে নিলাম ছোট হাতের এ আর হচ্ছে বি। আচ্ছা এবার খেয়াল করো তো ভাইয়া, এখানে এন বিন্দুর স্থানাঙ্ক ধরো এসি এর সাপেক্ষে, কার সাপেক্ষে? এসি এর সাপেক্ষে 1, এখানে হচ্ছে 13, কি হবে মধ্যবিন্দু বের করে যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা একেবারে ক্লাসের শুরুতে মধ্যবিন্দু বের করা কিন্তু শিখেছিলাম, 1 13 বাই হচ্ছে 2, আর এখানে 2 এখানে হচ্ছে 14, তাহলে 2 প্লাস 14 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় 1 আর 13 হচ্ছে 14 বাই 2 হচ্ছে তোমার 7, আর হচ্ছে তোমার 2 আর কত 2 14 আর 2 14 আর 2 হচ্ছে 16, 7 আর 8। তাহলে দেখো আমি কিন্তু আমার এন বিন্দু পেয়ে গিয়েছি। এটা আমি কার রেসপেক্টে বের করলাম বলো? এটা বের করলাম হচ্ছে আমরা এসি এর রেসপেক্টে। কার রেসপেক্টে মনে রাখতে হবে, যেটা বের করলাম হচ্ছে এসি এর রেসপেক্টে। কার রেসপেক্টে? এসি এর রেসপেক্টে। আচ্ছা এবার যাও আমরা এবার বিডি এর রেসপেক্টে যদি বের করি, কিভাবে বের করব বলো দেখি আমাকে। যে এন বিন্দুর স্থানাঙ্ক, এটা 5 6, এটা হচ্ছে এবি, 5 এখানে হচ্ছে এ, তাহলে আমরা লিখবো নিচে 2 উপরে হচ্ছে 5 প্লাস এ, এখানে হচ্ছে 6 এখানে হচ্ছে বি, তাহলে আমরা কি লিখবো 6 প্লাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা আমি যে একবার এসি এর রেসপেক্টে বের করলাম, একবার বিডি এর রেসপেক্টে বের করলাম, দুই ক্ষেত্রে এন কি সেপারেট কোনো বিন্দু ছিল? না, এন বিন্দু কিন্তু একটা। তার মানে কি আসলে আমাদের এই যে 7 8 আর এই যে দুটো স্থানাঙ্ক, এই দুটো কিন্তু আসলে এক্স্যাক্টলি সেম পয়েন্ট, একই বিন্দু। তার মানে কি এর ভুজ এর ভুজের সমান হবে, এর কোটি সমান হবে। আচ্ছা তো আমরা এবার আসলে তাহলে কি লিখতে পারি বলো দেখি বন্ধুরা। আমরা লিখতে পারি প্রশ্ন মতে এর ভুজ 7 ইকুয়াল টু 5 প্লাস a ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ a প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 14, অতএব a ইকুয়াল টু আসবে 9। ওকে, এ চলে আসলো হচ্ছে আমার 9। আচ্ছা আবার একই রকম ভাবে এখানে হচ্ছে কত, আবার কত হবে এখানে 2 ইকুয়াল টু, এখানে 2 আর এখানে হচ্ছে 6 প্লাস b ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ b প্লাস 6 ইকুয়াল টু 4, অতএব b ইকুয়াল টু b প্লাস 6 ইকুয়াল টু 4, দ্যাট ইজ b ইকুয়াল টু কত হবে -2। তাহলে বন্ধুরা আমার ab কিন্তু চলে আসছে। ab কত আসলো এখানে? ab আসলো হচ্ছে 9 আর -2, দ্যাট ইজ আমার অ্যানসার আসলে কত হবে বলো? অ্যানসার আসলে হবে 9 আর হচ্ছে -2। আমরা কি পারছি অঙ্কটা বুঝতে? কি করলাম ফার্স্টে, আমার যে বিন্দুটা দেওয়া দরকার ছিল সেই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে AB। ওকে, দ্যাট ইজ নট এভরিথিং। দেন আমরা কি করলাম, দেন আমরা এসি এর রেসপেক্টে মধ্যবিন্দু বের করলাম, দেন আমরা বিডি এর রেসপেক্টে আবার মধ্যবিন্দু বের করলাম, এসি এর রেসপেক্টে একবার বের করলাম, বিডি এর রেসপেক্টে একবার বের করলাম, এবং ফাইনালি কিন্তু এই দুটাকে সমান করে এ আর বি টাকে বের করে ফেললাম। একটা আসলো 9 আর একটা আসলো হচ্ছে তোমার -2। ওকে আচ্ছা এবার আসলি শর্টকাটে। তো খেয়াল করো বন্ধুরা, এটাকে শর্টকাটে কিভাবে করা যায় একটু ভালো করে দেখো। এখানে শর্টকাটে এটা করার ওয়ে হচ্ছে, দেখো এখানে এখানে এ আর ডি, খেয়াল করো এখানে 1 থেকে এখানে হয়েছে 5, কত বাড়লো? 1 থেকে 5 কত বেশি? 4 বেশি। এখানে বি বিন্দুটা কিন্তু নিচে, উল্টা করে যদি বলি আমরা 5 থেকে 1 কত কম? 4 কম। তার মানে কি এখানে সি এর থেকে বি এর যে এক্স, বি এর যে ভুজ সেটি কত কম হবে? 4 কম। বন্ধুরা ঘটনাটা ঘটে হচ্ছে যেহেতু তারা সমান্তরাল, এই কারণে এখানে 5 থেকে 1 4 ছোট, তাহলে এখানে 13 থেকে 4 ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 9। আমাদের কিন্তু ভুজের স্থানাঙ্ক 9, এখানেও 9 আসলো, এখানেও 9 আসলো শর্টকাটে। আচ্ছা এবার খেয়াল করো, খেয়াল করো এখানে 6 থেকে 2, 6 থেকে 2, 6 থেকে 2 এর ডিফারেন্স কত? 4। 4 কি বেশি না কম? 6 থেকে 2 4 কিন্তু কম, তাহলে এখানে আছে হচ্ছে 14। ঠিক আছে 14 ও 6 প্লাস বি। আচ্ছা যাক, তাহলে সেই অনুসারে এখানে আসলে
দেখো একটু বলতেছি শর্টকাটটা, এখানে আমাদের 9 আর হচ্ছে -2। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে 6 থেকে যদি 2 হয় তাহলে এখানে 14 থেকে এখানে আসলে কত হবে? 5 থেকে 1 4 কম, এখানে 13 থেকে 9 4 কম, 6 থেকে 2 হলে এখানে 14 থেকে এখানে আসলে হবে হচ্ছে 10। আচ্ছা 14 থেকে 4 কম, হ্যাঁ 14 থেকে যদি 4 কম হয় এখানে আমাদের, তাহলে তাহলে এখানে আসলে আমাদের ফার্স্টে হচ্ছে 113, that is 14 by 2 7, 2 আর 14 8, আর এখানে 5 প্লাস a by 2 6 প্লাস b by 2, এটা পারফেক্ট আছে। এখানে 2 14, 2 আর 14 হচ্ছে 16 by 2 8, আর এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে b 6 প্লাস b by 2, তাহলে এখানে আসলে 2 না, এটা আসলে 8। তাহলে 16, তাহলে দেখো 16 থেকে যদি 6 চলে যায় এখানে হচ্ছে 10। তো দেখো আমি যে পার্টটা আসলে করলাম, ঠিক আছে, সেই পার্টটা আসলে কি, আমি কিন্তু আসলে একটা ক্রস চেক করতে পারি যে আমার কোনো একটা পার্টে যদি ভুলও যায়, আমরা লং কাটে ম্যাথ করবো, যেমন এখানে আমার বি এর যে ভ্যালুটা সেটা কিন্তু ইনিশিয়ালি আসলে কি এসেছিল, ভুল এসেছিল, এবং সেটা আমার ইচ্ছাকৃত হতে পারে, আবার তোমাদেরকে হয়তো এখানে বোঝানোর জন্য আমি মানে ঠিকই ভাবে ভুল করতে পারি, যেভাবেই হোক না কেন। দেখো ফাইনালি কিন্তু আমরা আমাদের ভুলটাকে ধরতে পেরেছি, যেখানে আসলে কত হবে, 2 না 10। তো তোমরা আমার এই প্রসেসটা আসলে ফলো করতে পারো। বেসিক্যালি কি করবে বলো, অঙ্ক করবা হচ্ছে তোমরা অবশ্যই লং কাটে এভাবে, এবং পরবর্তীতে শর্টকাটে ম্যাথ মিলাই দেখবা। আবার একটু শর্টকাটটা বলি, 5 থেকে 1 চিহ্নটা এইদিকে না হয়ে আসলে এই দিকে হওয়া উচিত, কারণ কি আমরা নিচের দিকে সংখ্যাটা b এর মানটাকে বের করতে চাচ্ছি। 5 থেকে 1 4 কম, 13 থেকে 4 কম হচ্ছে 9, মিললো। 6 থেকে 2 4 কম, 14 থেকে 4 কম হচ্ছে 10, এবং আমাদের লং কাটে आंसर আসছে হচ্ছে 9 আর 10। আমি আশা রাখি তোমরা সবাই আমাদের এই ম্যাথটাকে বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তো ম্যাথ ক্লাস কি শেষ? না, তোমাদের একটা ম্যাথ এখন করতে হবে। আমি আরেকটা ম্যাথ দিচ্ছি তোমাদের জন্য, খেয়াল করো। তোমাদের যে ম্যাথটা তোমরা এখন করবা সেটাও একটা সামান্তরিকই ধরো, ঠিক আছে, যার একটা শীর্ষ হচ্ছে 1 2 5 6, একটা হচ্ছে -10 -14, ঠিক আছে, a b c। তোমরা আমাকে বলো এই d এর স্থানাঙ্কটা কত। সহজ নেক্সট কোশ্চেনটা হচ্ছে d এর স্থানাঙ্কটা কত। তোমরা অবশ্যই শর্টকাটে একটু অ্যাপ্লাই করে অঙ্কটা বলার চেষ্টা করো সবাই, দেখি কার কার হয়। a b c d দেয়া আছে, d প্রান্তটা বলতে হবে, দেখি। আচ্ছা খেয়াল করি, এখানে 9 10 হবে, হ্যাঁ হ্যাঁ ভাই আমারও ভুল হয়েছে। আচ্ছা অনেক সুন্দর লিখছে, উনি ঠিকই লিখছেন, ভুল হয়েছে। আচ্ছা যাক, ভালো। আচ্ছা খেয়াল করো, এখানে 9 -2, ইট ওয়াজ নট 9 মাইনাস, এটা হবে হচ্ছে আসলে 9 10। এবার তোমরা যে পার্টটা করছো সেটা অ্যান্সার আমাকে বলার চেষ্টা করো, দেখি। আচ্ছা যাক, এরপর এরপর -15 -20, -15 সাদিয়া মুমিন মিথিয়া অ্যান্সার করেছে, বাকিদের অ্যান্সার এক্সপেক্ট করতেছি, বাকিরা কি লেখে দেখো। আচ্ছা আমরা একটু ম্যাথটা করি এখানে, খেয়াল করো, -10 থেকে 5, -10 থেকে 5 আসলে কত বেশি, 15 বেশি। -10 থেকে 5 15 বেশি, তাহলে 1 থেকে 15 বেশি আসলে কত হবে বলো, 16। -10 থেকে 5 15 বেশি, 1 থেকে 15 বেশি হচ্ছে 16। ওকে, -14 থেকে 6, -14 থেকে 6 আসলে কত বেশি, -14 থেকে 6 আসলে 20 বেশি, তাহলে 2 থেকে 20 বেশি কত হবে, 22। তাহলে आंसर উইল বি 16 and 22, 16 আর হচ্ছে 22। 16 আর হচ্ছে 22, খেয়াল করো বন্ধুরা, आंसर আসলে হবে হচ্ছে 16 আর হচ্ছে 22। একটু দেখো কিভাবে, আবারো বলি, -10 থেকে 5 হয়েছে, -10 থেকে 5 হচ্ছে 15 বেশি, তাহলে 1 থেকে 15 বেশি হচ্ছে 16।
1 এর সাথে 15 যোগ করলে 16 হয়, -10 এর সাথে যেমন 15 যোগ করলে 5 হয়, 1 এর সাথে 15 যোগ করলে 16 হয়, -14 এর সাথে 20 যোগ করলে 6 হয়, -14 এর সাথে 20 যোগ করলে 6 হয়, ঠিক তেমনি 2 এর সাথে 20 যোগ করলে হয় হচ্ছে 22। এই যে অলরেডি ট্রুথফুল বয় মানিক এবং ওরা সবাই আসলে শুদ্ধ অ্যান্সার দেওয়া শুরু করেছে। সৌরভ 16/22, ইফতেখার আহমেদ শোভন 16/22। আচ্ছা আচ্ছা, আবার একটু বলি, দেখো অনেকে বুঝতে পারতেছে না হয়তো। খেয়াল করো, আমরা বের করতে চাচ্ছি আসলে ডি পয়েন্টটা এখানে, একটু ভালো করে দেখো ভাইয়া। তাহলে -10 থেকে 15, -10 এর সাথে 15 যোগ, -10 থেকে 5, -10 এর সাথে 15 যোগ করলে 5 হয়, তাহলে 1 এর সাথে 15 যোগ করলে হবে 16। আচ্ছা, -14 এর সাথে 20 যোগ করলে 6 হয়, তাহলে 2 এর সাথে 20 যোগ করলে হবে 22। এটাই হচ্ছে ম্যাথের একটা শর্টকাট। অথবা আর এভাবেও করা যায়, তার তোমরা এটাই শিখে রাখো আপাতত মোটামুটি। তো বন্ধুরা দেখো, আমরা আজকের এই লাইভ দুইটা ক্লাসে ভাইয়া সন্ধ্যার পর যে দুটো হলো 3.1 এবং 3.2 এই দুটো চ্যাপ্টার কভার করার ট্রাই করেছি, এবং সামনের ক্লাসগুলো তো আমরা হয়তো রিপিটেডলি এই ক্লাস অন্য ক্লাস নিয়ে আবার হাজির হবো। তোমাদের সবাইকে অনুরোধ করতেছি যে তোমরা 10 মিনিটস স্কুলের সাথে থাকবা। আর একটা ম্যাথমেটিক্যাল ধাঁধা তোমাদেরকে অলরেডি আমি দিতে পারি, সেটা আচ্ছা আজকে না, নেক্সট ক্লাসে তোমাদেরকে জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল ধাঁধা নিয়ে উপস্থিত হব। বাট তোমাদের কিছু রিকোয়েস্ট করতেছি, সেই রিকোয়েস্ট গুলোর মধ্যে 1 নাম্বারই হচ্ছে ভাইয়া, অবশ্যই তোমরা মা বাবার কথা শুনবা, ঠিক আছে? কারণ কি, আমাদের মা বাবা ছাড়া আমাদের লাইফে কিন্তু দেখবা তুমি তোমার দুর্দিনে কাউকে কাছে পাবা না। তোমার বেস্ট ফ্রেন্ড বলো বা তোমার যত একেবারে জানেমান দোস্ত বলো, কেউই কিন্তু থাকবে না। তো সুতরাং মা বাবার কথা শুনবা। আর আমাদের বাংলাদেশে আসলে অনেক প্রবলেম, ঠিক আছে? আমরা জানি ধুলাবালি এটা সেটা, বাট এটা কিন্তু আমাদের দেশ। একটা জিনিসকে আমার বলার মধ্যে না অনেক তৃপ্তি পাওয়া যায়, যে জিনিসটা আমার। তো এটা আমাদের দেশ, আমাদের দেশটাকে ভালোবাসবা। দেশের মানুষের জন্য, দেশের খারাপ হয় এমন কোনো কাজ করো না। ভালো করতে না পারো, অ্যাটলিস্ট দেশের খারাপ হয় এমন কোনো কাজ করো না। আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজই হয়তো দেশটাকে অনেক আগায় নিয়ে যাবে। তোমরা সব সময় 10 মিনিটস স্কুলের সাথে থাকো পুরো ক্লাসটা করার জন্য। যারা ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করছে তোমাদেরকে ধন্যবাদ। যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে, আমরা যদি আরো কিভাবে ক্লাসটাকে আরো বেটার করতে পারি, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবা। আমাদের টেকনিক্যাল টিম সেটা অবশ্যই অবজার্ভ করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।